আমার কিছু ঘরের কথা, পরিবারেরই কথা আমি পাবলিকলি তুলে ধরছি। কিছু করার নেই, কিছু করার নেই, আমি তুলে ধরতে বাধ্য জিনিসগুলো। আর দীর্ঘদিন, দিনের পর দিন জিনিসগুলো হয়ে যাবে সেটা হতে পারে না। দায়িত্ব বহন করছি মানে এই নয় যে সে দায়িত্বটা বোঝা হয়ে যাবে মাথার উপরে। আপনাদেরকে এর আগেও আমি অনেক কিছু পোস্ট করে জানিয়েছি। এরকম নয় আমার পরিবারের মধ্যে থেকে কেউ অন্যায় করবে আর আমি সেটাকে দিনের পর দিন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবো, এগুলো হতে পারে না। যে খুব মনে দুঃখ নিয়ে আপনাদের সামনে পাবলিকলি আমি এই জিনিসগুলো করছি, কারণ এগুলো পাবলিকের সামনে আসা দরকার, আমার মনে হচ্ছে আসা দরকার। আপনারা অনেকেই জানেন যে আমার মা 2018-তে গত হয়ে যায়। তারপরে বাবার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে। আমরা দুই বোন, কিন্তু সে নিতে চায়নি, আমার বাবার দায়িত্ব নেয়ওনি, নিতে চায়ওনি, নেয়ওনি, একদিনের জন্য নেয়নি। মায়ের মৃত্যুর দিনই সে সম্পর্ক ত্যাগ করে চলে যায় বাবার কাছ থেকে। সেই দায়িত্বটা পুরো এসে পড়ে আমার ওপরে। আমি অস্বীকার করিনি, আমি নিয়েছি দায়িত্ব। সেই সুদূর মুম্বাই থেকে ছুটে এসে বাবার পাশে দাঁড়িয়েছি। বাবার বিপদ আপদ, অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছি। এবং এই বাবার দায়িত্ব নিতে গিয়ে আমার এক সাইডের পুরো দুনিয়াটাই অন্ধকারে চলে গেছে। আপনারা অনেকে জানেন না, আমার রমারম বিজনেস হাউসকিপিংয়ের সেটা টোটাল বন্ধ করে দিতে হয়েছে। একটা দুটো সোসাইটি আছে যেটা চলছে, মানে ওগুলো কি ক্লান্ত, হাঁপিয়ে হাঁপিয়ে চলছে। মেন হচ্ছে আমি যখন সময় দিতে পারিনি সেখানে, সেই বিজনেসগুলো ধীরে ধীরে চলে যায়। ঠিক আছে, এইটা নিয়েও আপনাদেরকে অনেকবার আমি পোস্ট করে জানিয়েছি। তো একটা সাইড পুরো অন্ধকার করে দিতে হয়েছে শুধু বাবার পাশে দাঁড়াবো বলে। আমি চাইলে সেই সময় বাবাকে বলতেই পারতাম যে বাবা, তোমার সম্পত্তি বিক্রি করে তুমি এখানে চলে আসো মুম্বাইতে। কিন্তু আমি দেখেছি বাবার মেন্টালিটি একটাই ছিল যে সম্পত্তি যেভাবেই হোক রক্ত জল করে করা এই সম্পত্তি আমি বিক্রিও করব না, নষ্ট হতে দেব না। তো সেই বাবার এই কথা, বাবার এই চিন্তাধারাকে মান্যতা এবং সম্মান দিতে গিয়ে আমার নিজের দুনিয়াটাকে অন্ধকার করে দিয়ে নিজের তৈরি দুনিয়াটাকে বাবার পাশে এসে দাঁড়াতে হয়েছে। তারপর আপনারা অনেকেই মোটামুটি জানেন তারপরে যে পারিপার্শ্বিক চাপ, যখন তখন আমার মার্ডার হয়ে যেতে পারে, যখন তখন। কেন আমি একদম আমার সুপারি দেওয়ার সুপারি কিলারের একদম সাথেই আমাকে জীবনযাপন করতে হচ্ছে, এক হাত দূরেই। যখন তখন আমার মার্ডার হয়ে যেতে পারে, এটা আপনারা সবাই জানেন। আমার সুপারি দেওয়া হয়, ঠিক আছে। তো আমাকে এমনি মার্ডার করবার জন্য এক হাত দূরে মানুষ বসে আছে। তার মধ্যে থেকে যদি আমার নিজের বাবা আমাকে দিনরাত অত্যাচার করে, আমি কোন দিকটা সামলাবো বলুন? আর কেন করে আমি জানি না। এর আগেও আপনাদেরকে আমি পোস্টের মাধ্যমে জানিয়েছি, বাবারই ব্যাংকে রাখা টাকা, সেইখান থেকে 1,00,000 টাকা কাকে দিয়েছে, কি করেছে, কিভাবে কি করেছে, সেই টাকা কেউ ওঠাতে পারবে না, আমিও ওঠাতে পারবো না। কারণ ওই টাকা বাবার নামে ফিক্স করা। সেই টাকা উঠিয়ে টাকা কি করেছে, কাকে দিয়েছে, আজও পর্যন্ত সঠিক জানকারি নেই আমার কাছে। অধরা আমি। সেই কথা বলতে গেছি, সেই নিয়ে একদিন তুমুল অশান্তি। স্বীকার তো করলোই না, উপরন্ত চিৎকার করে চেঁচামেচি করে। এবার আমারও মাথা গরম, আমিও ওরকম বিষয়গুলো মেনে নিতে পারি না। আমি একদম এ সমস্ত অন্যায় মেনে নিতে পারি না। তোমার টাকা তুমি উঠিয়েছো, তুমি খরচা করবে, নিশ্চয়ই করবে, কিন্তু যেহেতু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তোমার দেখাশোনা, তোমার সমস্ত কিছু দায়িত্ব দিয়েছো, এবং তোমার সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমার পুরো দুনিয়াটা আমি অন্ধকার করে দিয়ে তোমার পাশে দাঁড়িয়েছি। তো সেখানেও তোমার কর্তব্য যে তুমি আমাকে সমস্ত কিছু জানাবে। এগুলো জানাইনি এবং লুকিয়ে রেখেছিল। তারপরে আমি সেটা যখন কিছু চেক করতে যাই পেপারস, তখন চেক করতে গিয়ে আমার কাছে সেটা আসে যে এখান থেকে 1,00,000 টাকা উঠিয়ে টাকাটা কি করা হয়েছে আদৌ আজ পর্যন্ত সেই টাকার কোনো খবর নেই। সেই নিয়ে একদিনকে বিরাট চেঁচামেচি, আজও পর্যন্ত জানি না সে টাকার কি হয়েছে। তারপরে মায়ের প্রচণ্ড দামি দামি নাইটিগুলো, সেই নাইটিগুলো উঠিয়ে কেউ নিয়ে গেছে না কাউকে দেওয়া হয়েছে জানি না। বাসনপত্র, সেই পুরনো আমলের স্টিলের বাসন, সেই বাসন মানে মারাত্মক বাসন ছিল আমার মায়ের। এবং আমার মা নিজের হাতে আমার সন্তানদের বিয়ে শাদী দেবে, তাদের সংসার বসিয়ে দেবে বলেই কিন্তু এই বাসনপত্র সমস্ত কিছু করতো। সমস্তটাই ফোনে আমাকে বলতো যে তোর ছেলেদের জন্য এগুলো করা,
সেই একদিন দেখি যে সেই সমস্ত বাসনপত্র নেই, এবং সেই বাসনপত্রে দুখানা বড় বড় বস্তা, বড় বড় বস্তায় সেই বাসনপত্র আমি সব বেঁধে, দড়ি বেঁধে প্যাক করে দিয়ে গেলাম। তার 6 মাস না 7 মাস পরে এলাম, এসে দেখলাম সেই সমস্ত বাসন নেই, সেই জায়গায় অন্য পোটলা রাখা আছে, ভাঙা স্টিলের বাসন। সব বাসনগুলোকে শেষ করে দিল। এই বড় বড় গ্লাস, মানে যে ছাঁচ খাওয়ার যেই গ্লাসগুলো, সেই বড় 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 গ্লাস, স্টিলের থালা, এই মোটা মোটা জব্দ স্টিলের থালা, কিচ্ছু নেই, সমস্ত জিনিস আউট হয়ে গেল ঘর থেকে। দামি দামি নাইটিগুলো আউট হয়ে গেল ঘর থেকে। এইগুলো বলতে গেলেই অশান্তি। 120 টাকা করে চালের কিলো, না বলে পারছি না। আমার যেন মনে হচ্ছে এগুলো জানানো উচিত পাবলিকলি। আমি না জানালেও ইনডাইরেক্টলি মানুষের কাছে এই কথাগুলো পৌঁছেই যাচ্ছে। যারা আমার সুপারি কিলার, আমাকে সুপারি দিয়েছিল মেরে ফেলবার জন্য, মাধ্যম যাই হোক, বেরিয়ে যাই আমি জানি। তো সেই কথাগুলো আমিই বলে দিই না, আমার পরিবারের কথা। অনেকে শুনতে ভালো লাগবে, শুনুন। যদি কিছু বোঝার থাকে বুঝুন যে কীভাবে আমি দিনের পর দিন আমি সমস্ত দিক থেকে অত্যাচারিত হচ্ছি। সমস্ত দিক থেকে আমার প্রতি অত্যাচার করা হচ্ছে। এরা সবাই চায় যাতে আমি শেষ হয়ে যাই, সবাই চায়। দিনের পর দিন ঘরের জিনিসগুলোকে একটু 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 করে সব সরিয়ে দেওয়া হচ্ছে। ঘরটা তালা, আমি আপনারা অনেকে জানেন যে আমি একটু সেপারেট নিয়েছি। যে ঘরটায় আমার অফিস, সেই ঘরটাতেই আমি রান্নার ব্যবস্থা করেছি। কারণ ঘরটা না পুরো একদম ফ্ল্যাট সিস্টেমের ঘর। সামনে গ্যালারি, মাঝখানে ঘর, তারপরে রান্নাঘর, তার সাথে অ্যাটাচ টয়লেট বাথরুম, তো একদম ফ্ল্যাট সিস্টেম। তো এখানে আমি টুকটুক করে আমি আমার মতন করে একটু খরচা করে আমি নিজের মতন করেছি। তো রান্নাটা আমি এখানেই করি। সেখানে পুরো রান্নার সেটটা আমার কেনা, গ্যাস, চুলা, সব কিছু আমার। তো সেখানে দাঁড়িয়ে বাবার ঘরেও একটা গ্যাস থাকে, ভরা গ্যাস, একটা এক্সট্রা করে গ্যাস থাকে। তো আজকে বাবাকে বলছি যে 120 টাকা করে চাল, বাবা তোমাকে তুমি খাও নরম ভাত, আর এই চালটা এরকম নরম রান্না করলে একদম সে পুরো ডেলা পেকে যাবে। এই চাল একদম একটু শক্ত শক্ত থাকতে নামাতে হয়, একটু ঝুরঝুরে থাকে, ভাতটা খেতেই হয় ঝুরঝুরা করে, ঠিক আছে। আর তোমাকে একদম সে ভাত তুমি যেভাবে খেতে চাও সেটাতে ভাতটা একদম আঠা হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই চালটা এইভাবে রান্না হয় না। তাহলে তুমি যেই চালটা খাও সেই চালটা আমি তোমাকে 5 কিলো তুলে দিই, তোমার গ্যাসে তুমি ওটা ফুটিয়ে নাও। আমি ডাল তরকারি যেটা করার আমি এখান থেকে করে দিচ্ছি। তুমি যখন আসবে গরম গরম, তুমি স্নান করার আগে তুমি একটু বসিয়ে দিলে, এগুলো করে বাবা, নিজেও কখনো কখনো রান্নার করে খায়। যখন আমি থাকি না তখন নিজের রান্নাটা নিজে করে খায়। তো তুমি ভাতটা ফুটিয়ে নিয়ে ভাতটা তুমি ই করবে। বলে আমার গ্যাস নেই। হ্যাঁ, গ্যাস নেই, গ্যাসটা নেই কেন? প্রতিটা সময় গ্যাস তোমার ভরা থাকে। আর ও রান্নাটা তো বাবার ওখানেই হচ্ছিল। এইবার আমি নতুন পুরো রান্নাঘরটা আমি সেট করে আমার কাছে নিয়ে আসি। গিয়ে দেখছি দুখানা সিলিন্ডার খালি। তাহলে ভরা সিলিন্ডারগুলো গেল কোথায়? এগুলো কি বলা যাবে না? ডাক দেওয়া যাবে না? সংসার চালাতে হবে আমাকে, বাড়ির উন্নতি করতে হবে আমাকে, সমস্ত ভালো মন্দ দেখতে হবে আমাকে। তারপরে রান্নায় যদি আবার একটু এদিক ওদিক হয়েছে, একদিন ধরুন, দেখুন ঘরের ব্যাপার না বলে পারছি না, এগুলো বলতেই হবে। একটা মানুষের দায়িত্ব নিয়েছি মানে তো সে বোঝা হয়ে যেতে পারে না মাথার ওপরে, বা চাপিয়ে দিতে পারে না আমার ওপরে সব কিছু, এত অত্যাচার করতে পারে না। এক্ষুনি একটা ফোন করছি, মুম্বাই থেকে একটা ফোন এসছে, সেই ফোনে আমি যথারীতি ব্যস্ত। সেখান থেকে সে সেই ফোনে আমাকে যে রয়েছে, সে বলছে দিদি আমি পারছি না, আমি সুইসাইড করবো, এই করবো, তাকে আমি বোঝাতে ব্যস্ত। আর আমি খুব জোরে জোরে কথা বলি। এমন নয় বাবা জানে না যে আমি ফোনে ব্যস্ত নেই, বা আমি রান্না করছি একদিকে, তার সাথে আমি ফোনে কথা বলছি। আর ঠিক ফোনগুলো ঢোকে এইরকম টাইমে 11টা থেকে 2টো 3টে পর্যন্ত ফোনগুলো কন্টিনিউ ঢুকতে থাকে। সেখানে আমি ফোনের মধ্যে ব্যস্ত, সেই ফোন করছি, ফোনে কথা বলছি, সেখানে এসে দাঁড়িয়ে চিৎকার করছে, একদম পাশে দাঁড়িয়ে চিৎকার করছে, তোর সাথে কথা আছে আমার, তোর সাথে আমার কথা আছে, তোর সাথে আমার কথা আছে, আগে শোন। আরে তুমি তো দেখছো আমি একটা মানুষের সাথে ফোনে কথা বলছি, কেন এত অত্যাচার করছো? আজকে তোমাকে দেখাশোনা করার জন্য সব কিছু অন্ধকার করে, সব কিছু জমানো, সমাজ জমানো, বিজনেস জমানো, পরিবার জমানো, কাজ সব কিছু ছেড়ে তোমার পাশে দাঁড়িয়েছি শুধুমাত্র তুমি যাতে একাকিত্ব বোধ না করো, তুমি যাতে মনে না করো যে তুমি একা হয়ে গেলে পৃথিবীতে। সন্তান রূপে যা আমার কর্তব্য আমি তোমার জন্য সেই সমস্ত যোগদানগুলো দিচ্ছি। তার মানে কি তুমি আমার
ফায়দা ওঠার চেষ্টা করছো, সুযোগ নেওয়ার চেষ্টা করছো, আমার উপর বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। 2 দিন ধরুন কন্টিনিউ যদি মাছ মাংস রান্না করলাম, তখনও বলবে এত মাছ মাংস খাওয়া যায় না, ঠিক আছে। 3য় দিন একটু সাদা রান্না করলাম, 4র্থ দিন সাদা রান্না করলাম, সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করবে এইরকম রান্না কি খাওয়া যায়? আমি যে যাবোটা কোথায় যাব, আমি কিভাবে ট্রিট করবো একটা 70 বছরের মানুষের সাথে? অথচ সে দোকানদারি করছে, খুব ভালো। দোকানদারি করবার সময় তার কোনো অসুস্থতা নেই, কন্টিনিউয়াসলি 4টে থেকে রাত 10টা পর্যন্ত সে দোকানদারি করে, সেখানে কোনো অবজেকশন নেই। তার যত রকম বদমাইশি বাড়ি ঢুকলেই, এবং আমার সাথে সে ফোনটা আমি করছি, আমার একটা কাজের ফোন, একটু এদিক ওদিক কথা যদি তার বেরিয়ে যায়, সেখানে একটা হ্যাম্পার হয়ে যাবে। সেই ফোনটা করছে, সেই সময় সে দাঁড়িয়ে থাকবে ঘাড়ের কাছে এসে। তো আমি বলা আছে এগুলো বুঝিয়ে, পরশু দিনকেও না কালকে যেন পরশু দিনকেও পর্যন্ত ডেকে ভালোভাবে বুঝিয়েছি, বাবা তুমি এরকম করো না, এরকম করলে আমি অসুবিধা হয়, তোমার জন্যই তো আজকে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি, যাতে তুমি ঘরের গরম গরম ভাত খেতে পারো বা ঘরে 2টো রান্না খেতে পারো। সেখানে যদি তুমি এই রকমভাবে অত্যাচারগুলো করো, সেই অত্যাচারগুলো আমি কীভাবে নিবারণ করব? হ্যাঁ, তারপরে বাপ বেটিতে একটা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। বলুন এই যে গ্যাসটা, এই ভরা গ্যাসগুলো কোথায় চলে গেল? হ্যাঁ, ভরা গ্যাসগুলো কোথায়? আমি যে পুরো সেটটা কিনেছি সেটা টোটাল আমি আলাদা একটা সেট কিনেছি, সে ভরা গ্যাসগুলো পর্যন্ত ঘরে এখন নেই। এখন বলাতে বলছে আমি বুকিং করেছি, আসবে শুক্রবারে। আরে আজকে আমি গ্যাস নিয়ে নিয়েছি 1.5 মাস 2 মাস হয়ে গেছে, সেই 2 মাস পর্যন্ত যদি গ্যাস না থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি সেগুলো ভরছি। কিছুদিন আগেও গ্যাসওয়ালা এসছে, সেই মানে ভুল করে নাকি ইসে হয়ে গেছিলো, বুকিং হয়ে গেছিলো বলে, সেই সময় আমি সেই গ্যাসটা নিতে পারিনি, ফেরত দিয়েছি, কারণ গ্যাস ভরা ছিল। এই 1 সপ্তাহ না 10 দিন আগের কথা। এখন কি হঠাৎ যখন কি আমার মাথায় আসলো, আমি ভাতের কথাটা বললাম যে বাবা তোমাকে নরম দরকার, এত নরম করে তুমি খাও, কারণ এই চালটা তো এত নরম করে খাওয়া যাবে না, একদম পুরো আঠা আঠা হয়ে যায়। একটুখানি ভাতটা একটুখানি নরম হলে, চালটা একটু নরম যেই হবে অমনি আঠা আঠা হয়ে যাবে, ভাতটা একদম খাওয়া যায় না, এবং সেই চালে আয়ও পাওয়া যায় না। এগুলো তো ঘরের কথা, সংসার আমি চালাই, আমাকে তো বুঝে নিতে হবে কোনটা দিয়ে আমার সংসারটা ঠিকঠাকভাবে চলবে। আজকে 70 বছর বয়সে বাবার পাশে এসে বাবাকে দেখাশোনা করব, সেই বাবা যদি এই রকমভাবে দিনের পর দিন একটা অত্যাচার চালিয়ে যায় আমার উপরে, সংসারটাকে ধীরে ধীরে উলি পোকার মতন শেষ করে দিচ্ছে, সব জিনিসগুলোকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজ এতগুলো শাড়ি, মানে আমার মা গত হওয়ার সময় আমার মনে 100-র ওপরে শাড়ি রেখে গিয়েছিল, ধীরে 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 সেই শাড়িগুলো পর্যন্ত সরে গেছে, নাইটিগুলো সরে গেছে, বড় বড় কাচের গ্লাস সরে গেছে, বড় বড় বাসনপত্র সরে গেছে, এমনকি নিজের নামে রাখা টাকা, সেই টাকা পর্যন্ত উঠিয়ে কাকে দিয়েছে আজ পর্যন্ত তার কোনো খবর নেই। 1 লাখ টাকা, মুখের কথা। হ্যাঁ, আর এই টাকা কেউ ওঠাতে পারবে না বাবা ছাড়া। আজকে তার পাশে এসে দাঁড়িয়েছি, তার সেবা শুশ্রূষা করবো, তাকে সময় মতন খেতে দেবো, এবং আপনারা কল্পনা করতে পারবেন না, যখন ঠিক বাবা খেতে বসে তার 10 মিনিট বা 15 মিনিট আগে আমার রান্না কমপ্লিট হয়, এবং রাত্রিবেলাও কি দিনের বেলাও কি। অনেকেই আপনারা জানেন যারা আমার সাথে ফোনে কথা বলেন, তাদেরকে আমি সবসময় বলি 2টো পর্যন্ত আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, কারণ আমাকে রান্না করতে হয়, নিজের হাতে বাজার করতে হয়, দোকানদারি আমাকে করতে হয়, সব কিছু করে আবার আমি আমার নিজের কাজগুলো করি। কিন্তু তার বয়স্ক মানুষ, তাকে দেখাশোনা করবো, তার মানে এতে না, তাকেও তো সেটা বুঝতে হবে। হ্যাঁ, আর সব সময় একটা পয়সার জন্য প্রেশার, এই নেই ওই নেই, আর সব সময় খালি না 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 মুখের মধ্যে, আরও চাই আরও চাই। আরে তুমি করবেটা কি? ডেভেলপমেন্ট করার সেটা আমি করছি, ভালো মন্দ দেখার আমি করছি, আমি তো রয়েছি এখানে। হ্যাঁ, কত দিন এইভাবে চলতে পারে বলুন? এটা ফোন করতে পারবো না, ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে থাকবে। আগে তার আরে আমি ফোনে ইম্পর্টেন্ট কথা শুনছি, কারোর কেউ একটা অত দূর থেকে ফোন করছে, কিছু একটা মুহূর্তের কথা শুনছি, সে হবে না, আগে তার কথা শুনতে হবে। হ্যাঁ, মানতাম যে সে দোকানদারি করবার, দোকানে যাওয়ার মতনও তার সে শক্তি নেই, সে বিছানায় শয্যাশায়ী অসুস্থ, তাহলে ঠিক আছে, এরকম বায়না করে, ঠিক আছে, বোঝা যায়। সে তো দিব্যি দোকানদারি করে, সকালবেলা দোকানে যায়, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে, গরম গরম খাওয়া দাওয়া করে শোয়, আবার ঘুম থেকে উঠে ঠিক 4টে 4:30 5টার সময় দোকানে যায়, 4-5 ঘন্টা সে দোকানদারি করে।
কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে, বাড়িতে আসলেই কেন আমার পিছনে এইরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করা? হ্যাঁ, বাসনপত্র রান্নাঘরে ধুমধাম করে এমন জোরে জোরে বাসনপত্র ফেলবে, মানে সে আবার থাকার উপায় নেই। কি করি আমি? এরকম সমস্যার আমি কি সমাধান করি? সমস্ত জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে। বলতে গেলে পরে বলবে হ্যাঁ তুই আমাকে এই বলিস ওই বলে, আর তুমি যখন জানো আমার মাথা গরম, আমি এগুলো সহ্য করতে পারি না। হ্যাঁ, তুমি বাবা বলে তুমি ওরকম করবে, আমাকে সহ্য করতে হবে, সেটা কখনো হতে পারে না। এটা খাবে যেটুকু খাবার, আমার বারবার বলা আছে আমি একদম খাবার নষ্ট দেখতে পারি না, আমার একদম অভ্যাস এটা। আমি দরকার বাসি খাবার খাবো, কিন্তু আমি খাবার নষ্ট দেখতে পারি না। সে দুনিয়ার ভাত নিয়ে বসবে, একবার এরকম থালি সাজিয়ে না দিলে নাকি পেট ভরে না, সেইখান থেকে ভাত ফেলে দেবে। প্রত্যেক দিনের এইটা, এই সমস্ত জিনিসগুলো, সেই থালা ঠুং ঠুং করে আওয়াজ করে করে ভাতগুলোকে ফেলবে, নেওয়ার সময় এক গাদা নেবে। রাত্রিবেলা রুটি করব, সেরকম সকালবেলা উঠে দেখবো থালার মধ্যে সে রুটি চারিদিকে ছড়ানো, রান্নাঘরটা ইচ্ছাকৃত এগুলো করে, খাবার অপচয়। কত দিকে একটা মানুষকে দেখাশোনা করব, যত্ন করবো, অবশ্যই করব, কিন্তু নিজের কাজ কর্ম সেগুলো তো আমাকে করতে হবে তার সাথে। হ্যাঁ, সব সময় যদি এরকম একটা হ্যাম্পারের মধ্যে দিয়ে আমি চলি, যখন তখন আমার মার্ডার হয়ে যেতে পারে এখানে। আমি এমন একটা মাহলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম পরিষ্কার কথা। কারণ আপনারা সবাই জানেন কিভাবে আমার সুপারি দেওয়া হয়েছিল, তো সেই রকম আমি একটা মাহলের মধ্যে আমি দিন রাত আমি বের করি, যখন তখন আমার ঘরে কাউকে লোক ঢুকিয়ে দিয়ে আমার মার্ডার করে বেরিয়ে যাবে। বেশি দূরে তো নেই, তারা হাত দূরে রয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে আমি এখনও রয়েছি। যখন তখন আমার মার্ডার হয়ে যেতে পারে, আমার ছেলের মার্ডার হয়ে যেতে পারে। সেইখানে দাঁড়িয়ে যদি আমার বাবাও যদি আমার প্রতি এই অত্যাচারটা করে, বলুন তো এগুলো অত্যাচার না তো কি? খাবার নষ্ট করা, দিনের পর দিন খাবার নষ্ট করে, দিনের পর দিন খাবার নষ্ট করবে। একটু কম নাও, বা একটা বাটির মধ্যে নিয়ে নাও খাবারটা, অল্প লাগলে পরে আবার নিও, সেটা নয়, সবটাকে একই থালার মধ্যে দিতে হবে। আর রোজকার কাজ ভাত নষ্ট করবে, রোজকার কাজে রুটি নষ্ট করবে, এগুলো বলা যাবে না, বললেই চিৎকার চেঁচামেচি করে। বলুন তো আমি কি পারতাম না? যখন আমি সম্পত্তিটা পেয়েছিলাম বিক্রি টিক্রি করে দিয়ে চলে যেতে পারতাম না আমি? কিন্তু আমি কি করেছি, আমার পুরো বসানো সেট, বসানো সমাজ, বসানো বিজনেস, বসানো দুনিয়া সব ছেড়ে দিয়ে বাবার পাশে এসে দাঁড়িয়েছি। তারপরেও জানেন এই প্রপার্টির মালিক হওয়ার পরে কি অত্যাচার আমার উপরে পারিপার্শ্বিক করা হয়েছে, প্ল্যানিংভাবে করা হয়েছে, আমার সুপারি দেওয়া হয়েছে, আমার মার্ডার করবার প্ল্যান করা হয়েছে, আমার মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার প্ল্যান করা হয়েছে। তারপরেও আমি সেইখানে দাঁড়িয়ে রয়েছি কেন? আজকে এই বাবার যেন পাশে দাঁড়াতে পারি। বাবা বাইরের হোটেলের খাবার খেতে পারে না, বাইরের খাবার খেলেই পরে পেট খারাপ হয়, ব্যাস হলো বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। কই আবার আমি যখন থাকি তখন তার কোনো অসুখ হয় না, তার কোনো অসুস্থ ভোগে না, সেগুলো তো বুঝতে হবে তাকে। আজ কন্টিনিউ আমি আজকে অত্যাচারিত বাবার অত্যাচারে। হ্যাঁ, আর বসানো সংসার, গোছানো সংসার, আমার মা যা করে দিয়ে গেছে এই সংসারে, একটা চামচ পর্যন্ত কিনতে হবে না। আজকে সেই সংসার থেকে বস্তার উপরে বস্তা বাসন সরে যাচ্ছে, বস্তার ওপরে বস্তা বাসন সরে গেছে। আর সেই জায়গাতে কি রাখা হয়েছে? কতগুলো ভাঙা বাসন, যাতে আমি বুঝতে না পারি। বলুন তো এগুলো কে করেছে? যেই টাকা বাবার নামে রাখা, বাবা ছাড়া কেউ ওঠাতে পারবে না, সেইখান থেকে 1 লাখ টাকা গায়েব করা হয়েছে। এই 6 ডিসেম্বরের আগে সেটা নিয়ে আমি পোস্টও করেছিলাম, আপনারা অনেকে দেখেও থাকবেন। সেই টাকার আজ পর্যন্ত হদিশ নেই। ফোন করতে পারবো না, ফোন করতে হলে ফোনের সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করবে। আজকে বাধ্য হচ্ছি আমি ঘরের কথা তুলে ধরতে। আর আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার নয়, অনেকেই এইরকম সমস্যার মুখোমুখি হন। কই আমি তো তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছি না, আমি তো তাকে ছেড়ে চলে যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু তাকেও তো বুঝতে হবে
যে মেয়ে আমার দায়িত্ব নিয়েছে, মেয়ের চারিদিকের কাজ, আমার মেয়ে তো শুধু সেই নয় খালি হাতা খুন্তি নাড়ে, তাকে সমাজেরও একটা কাজ করতে হয়। চারিদিকে দেখে আমি সবসময় ফোনে ব্যস্ত থাকি, আমার সব মুম্বাই থেকে ফোনগুলো ঢোকে। আজকেও যে ফোন ঢুকেছে সে এত অত্যাচারিত হয়েছে পরিবার থেকে, এসের থেকে, তাকে সান্ত্বনা দিচ্ছি। সেও ওই ফোনে বলছে ম্যাডাম কিছু করুন, নাই তো আমাকে সুইসাইড করতে হবে। সেই রকম একটা মর্মান্তিক ফোনে আমি ব্যস্ত। সেই ফোনটার পাশে এসে বাবা দাঁড়িয়ে চিৎকার করছে, আরে আমার কথা শোন, আমার কিছু কথা আছে তোর সাথে, আমার কথা শোন। আরে এ কি? আমি মনে করতাম তুমি অসুস্থ, তুমি একদম একদম বিছানা শয্যাশায়ী, তাহলে মেনে নিতে হবে। তুমি তো ভালো দোকানদারিগুলো ভালো করছো, 10-12 ঘন্টা দোকানদারি করো তুমি, দোকানদারি করো তুমি, তাহলে তুমি কিসের অসুস্থ? চিৎকার করে করে তুমি শোনাচ্ছ, কাকে শোনাচ্ছ? বেশি যে বেশি কি হবে, আমার মার্ডার হয়ে যাবে। এমনি মার্ডার করার জন্য তো 1 হাত দূরেই মানুষ রয়েছে, বেশি দূরে তো নেই। আমার সুপারি তো অলরেডি দেওয়া হয়েছে, অলরেডি আমার সুপারি তো দেওয়া হয়েছে, সেটা তো প্রমাণিত। আমার যখন তখন আমার বা আমার ছেলের মার্ডার হয়ে যাবে এই বাড়িতে, একদম সত্যি কথা। সেইখানে দাঁড়িয়ে নিজের বাবাও যদি এরকম একটা অত্যাচার দিনের পর দিন চালিয়ে যায়, বলুন তো কতটা সহ্য করব? টাকা পয়সা জিনিসপত্র সব কিছু চলে যাচ্ছে ঘর থেকে, আমি বলতে পারবো না, আমি ডাক দিতে পারবো না। এই ভর্তুকিগুলো কে ভরবে? আজকে একটা ভরা গ্যাস, সেই গ্যাসটা পর্যন্ত নেই। ঠিক আছে, তুমি যদি কাউকে দিয়ে থাকো, তুমি দাতা কর্ণ, ঠিক আছে, তুমি যদি কাউকে দিয়ে সেটা বলো, সেটা পর্যন্ত বলবে না, উল্টে ঝগড়া করবে। সংসারটা তো আমাকে চালাতে হচ্ছে। 120 টাকা করে চালের কিলো, তুমি যদি সেই চাল যদি ভাত খাওয়ার নাম নিয়ে সেই ভাত যদি তুমি ফেলতে থাকো, দিনের পর দিন তুমি ভাত ফেলতে থাকো, কে সহ্য করবে এগুলো? তোমাকে কম দিলে হবে না, যে বাবা ঠিক আছে এখন কম নাও, বাটিতে একটু ভাত থাকো, তুমি লাগলে নিও, সেটা হবে না। একসাথে থালায় করে দিতে হবে, সেই ভাত ফেলে দেবে। একটা সময় বাবা বলতে পারবে না যে বাবাকে আমি ঠান্ডা খাবার দিই। একটা সবাই জানে, যারা আমার সাথে দেখা করতে আসে, ফোন করে, সবাইকে বলা আছে 2টোর পরে। আমি 2টো পর্যন্ত খুব ব্যস্ত থাকি, কারণ আমার রান্নার মেন ব্যাপারটাই হচ্ছে আমার রান্না। রাত্রিবেলা পর্যন্ত আমি জানি আমাকে ঠিক 8টা 8:30-র মধ্যে আমাকে রান্না করতে হবে, 8:30টায় জল আসবে, সেই জল দিয়ে আমাকে রান্না করতে হবে, আমাকে 9টা 9:30 10টার মধ্যে আমাকে রান্না করতে হবে, কারণ বাবাকে 11টার মধ্যে খেতে দিতে হয়। গরম গরম সবসময় আমি খাবার বাবাকে রেডি করে দিই। সে কি করবে? রাত্রিবেলা রুটি করে দেবো, সেই রুটি একদম থালায় ভর্তি ছড়ানো ছিটানো থাকবে। একটু কম নাও না, খাবার কেন অপচয় করছো? আমাকে এখন গ্যাসের অজুহাতটা কি দিল? না তুই গ্যাস নিয়েছিস, তোর কাছেই রান্না হচ্ছে বলে আমি আর ভরিনি। এটা কোনো কথা? কিছুদিন আগেই 10 দিন আগেই গ্যাস ভরা রয়েছে। আমি যে রান্নাঘরটা পুরো সেট করে নিয়েছি না, সেটা টোটাল আমি করেছি। গ্যাসের চুলা কিনেছি, এই যে কাচের যে ওভেনগুলো সেগুলো কিনেছি, পুরো নিউ গ্যাসটা আমি নিয়েছি সেট। যখন আমি এখানে রইলাম, আমি রান্না করব, যখন আসবো আবার রান্না করব। আমি বাবার ওখানটা আমি একদম যাচ্ছিই না, যে তোমার এখানে পুরো ভরা গ্যাস থাকুক, তোমার তো আলাদা একটু জল গরম করতে হয়, চা করতে হয়, সেগুলো করে নিলে, বা আমি যখন রইলাম না তখন একটু ভাতটা করে নিলে। এখন বলে গ্যাস নেই, তাহলে ভরা গ্যাসটা গেল কোথায়? ভরা গ্যাস গেল কোথায়? এবার হঠাৎ যদি আমারই গ্যাসটা শেষ হয়ে যায়, তখন আমি গ্যাসটা কোথায় পাবো? হয়তো রান্না করতে করতে গ্যাস চলে গেল, তখন আমি রান্নাটা করে কি করে দেবো তোমাকে? তো এই জিনিসগুলো কতদিন চলতে পারে? আমারও কোনো শখ নেই যে আমি আমার নিজের ঘরের কথা বলবো, কিন্তু আমার মনে হয় এই সমস্যাগুলো অনেকের সাথে হয়। কোন দিকটা আমি অ্যাডজাস্টমেন্ট করব, কোন বিষয়টা আমি অ্যাডজাস্টমেন্ট করব? আমি বলবো বাবা এই ভাড়াটিয়াকে দেবে না, আমার ঠিক মনে হচ্ছে না, না 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 এই ভাড়াই দেবো, দিল এই ভাড়া। তারপরে তাদের তাল বৈতালি শুরু হয়ে যায়। তারপরে তারপরে তুই বোঝ, তুই সব কিছু কর। হ্যাঁ, ঘরের ভাড়া আমি আজ পর্যন্ত তাতে হাত দিই না। দোকানে কি ইনকাম হয় না হয় তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, সবটাই তো তোমার হাতে। তোমাকে দুবেলা তোমার পাশে দাঁড়িয়ে তোমার দেখা শোনা ভালো মন্দ সব কিছু তো দায়িত্ব নিয়েছি, তোমাকে তো ফেলে তো দিনি, তোমার সাথে তো চিট করিনি কোনো বিষয় নিয়ে। যে তুমি যেরকম তুমি আমাকে প্রপার্টি দিয়েছো, সেই প্রপার্টি রক্ষার্থে নিজের জীবন বলিদান দিচ্ছি। কখনো আমি আমার সুপারি দিয়ে দেবে আমার পাশেই যারা রয়েছে, একদম আমাকে সুপারি দিয়ে দেবে আমাকে মার্ডার করার। আর এটা তো প্রমাণিত, এতে তো কোনো অস্বীকারের জায়গা নেই, কোনো মিথ্যের জায়গা নেই।
পুলিশ প্রশাসন পর্যন্ত চায় যাতে আমার মার্ডার হয়ে যায়। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা মৃত্যুগামী মানুষকে কথা দিয়েছি যে রক্ষা করব, তাই সেইভাবে চ্যালেঞ্জ করছি, জীবন পণ বিপর্যস্ত করে আজকে দাঁড়িয়েছি। আজকে তুমি বাবা, তুমি তো বুঝবে, কখনো বোঝো কখনো বোঝো না। হ্যাঁ, এই জিনিসগুলো হবে কেন? আজকে এই ভর্তুকিগুলো তো আমাকে ভরতে হবে। হ্যাঁ, আমি যদি তোমাকে কষ্ট দিতাম, খেতে না দিতাম, তোমার জন্য রান্না করতাম না, যদি পাড়া পাড়া ঘুরে বেড়াতাম, তাহলে একটা কথা ছিল। আমি কোথাও যাই না, আমি প্রচণ্ড ঘরকুনো মানুষ। যদি কাজ থাকে তবেই আমি একটু ঘরের বাইরে যাই, আদারওয়াইজ ওই একটা সকালবেলা আমার ঠিক করা আছে 10টার মধ্যে দোকানে যাই, আর বাজারে যাওয়ার থাকলে বাজারে যাই, ব্যাস এইটুকুই। আদারওয়াইজ কাজ ছাড়া আমি বাইরেই যাই না। আমি প্রচণ্ড ঘরকুনো মানুষ, আমি সবসময় ঘরে থাকতে ব্যস্ত। আপনারা দেখবেন সবসময় আমার তো আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, মোবাইলে রয়েছি, ঘরের কাজ করি, ঘরে রান্না করি, সব কিছু নিজের হাতে। না আমি বাসন মাজার লোক আছে, না আমার ঘর পোছার লোক আছে, কিচ্ছু নেই, সব কিছু নিজের হাতে করি আমি। সেইখানে দাঁড়িয়ে যদি আমাকে এত অত্যাচার সহ্য করতে হয়, হ্যাঁ, দিনের পর দিন জিনিসপত্র আউট ঘর থেকে, দিনের পর দিন, আজ পর্যন্ত সেই 1,00,000 টাকার কোনো হদিশ নেই। বাসন, সেই বাসন না দেখলে আপনারা বিশ্বাস, এই পুরোনো আমলের স্টিলের বাসন, এই মোটা মোটা কাঁসার বাসন, কিচ্ছু নেই, কোথায় চলে গেছে? কত কত আমি এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে চলবো। অথচ সে দোকানদারি করে ভালো মতন দোকানদারি করে, এত কিছু করার পরও আমার বদনাম করে। সে আমি ভালো করে জানি, অনেকে অনেক রিপোর্ট আমাকে দেয়, তোমার বাবা তোমার নামে এই বলে, তোমার আমি বলে বলুকে, কিন্তু অ্যাটলিস্ট কথা হচ্ছে তুমি সংসারটাকে উলি পোকার মতো ধ্বংস তো করে দিও না ভেতরে ভেতরে। যতদূর সম্ভব আমি তো পাশে এসে দাঁড়িয়েছি, ডেভেলপমেন্ট করছি, আগামী দিনে বাড়িতে পুরো টাইলস বসাবো, সমস্ত কিছু হয়ে রয়েছে প্ল্যান। সময় দাও, এই তো এতগুলো টাকা খরচা করলাম, আবার করব। একসাথেই সব কিছু করতে হবে এরকম তো তার কোনো মানে নেই। আজকে বাধ্য হলাম আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরতে। বাবা মাকে অবহেলা কোনোদিন করিনি, মাও থাকতে আমি না আসলেও প্রতি মাসে খরচা পাঠিয়েছি, কারি টাকা পাঠিয়েছি, বম্বেতে বসে কারি টাকা পাঠিয়েছি। সে মায়ের হাত ধরে আমার প্রপার্টি ছিল রিসরায়, আপনারা অনেকে জানেন না, আমার ওই বাড়ি জাহাজ বাড়ি বলতো, যে বাড়ি দোকান সব কিছু ছিল রিসরাতে, সব একসময় বিক্রি করে চলে যাই, যে না আমি আর রিসরা কোনোদিন আসবো না। কেন চলে যাই তারও পিছনে কিছু কারণ আছে, অন্য একদিন আপনাদের জানাবো। জলের দামে সেই বাড়ি বিক্রি করি, কল্পনা করতে পারবেন না সেই বাড়ি। আজকে সেই বাড়ির দাম কমসে কম 40-45 লাখ টাকা দাম আছে বাড়ির। অবশ্য আমি এই বাড়ি বিক্রি করে গিয়ে আমি মুম্বাইতে ফ্ল্যাটটা নিয়েছিলাম, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু করে তো ছিলাম এই সময়, একটা সময় কিছু তো ভবিষ্যৎ প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে মোড় ঘুরিয়ে দিতে হয়েছিল। আজকে সব কিছু ছেড়ে, আজকে 28 বছরের জীবনযাপন ছেড়ে, নিজের বিজনেসপত্র ছেড়ে, নিজেদের একটা পরিচিতি সমাজ, নিজের একটা পরিচিত এরিয়া, পরিচিত মানুষ, সব কিছু ছেড়ে আজকে শুধু বাবাকে দেখতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, বাবার পাশে এসে দাঁড়িয়েছি। আজকে তার মানে কি এই অত্যাচারিত হওয়া দিনের পর দিন? হ্যাঁ, উড়ে উড়ে মারতে পর্যন্ত আসে বাবা এক সময়, আমি বলিনি আপনাদেরকে, উড়ে উড়ে মারতে পর্যন্ত এক সময় আসে। ঠিক আছে বাবা, তো কোনো ব্যাপার না, কিন্তু তুমি সংসারটাকে ধ্বংস তো করে দিতে পারো না ভেতরে ভেতরে। এগুলো তো ভর্তুকি আমাকে ভরতে হবে। এতগুলো বাসন কোথায় চলে গেল? সেই বাসনের কোনো খবর নেই। এগুলো সেই নর্মাল বাসন, সব মায়ের করা, মায়ের গোছানো জিনিসপত্র আগলে রেখেছি, বুক